আজ কেমন আছো মধু? মোহন ঘোষ এখনই আসবে, তোমাকে আলিপুর জেনারেল হসপিটালে নিয়ে যাবে চিকিৎসার জন্য। জানি, কোনো ভদ্রলোকের হসপিটালে আমার স্থান হবে না। গৌর, তোমাকে একটা মজার কথা বলা হয়নি। যখন লাউডন স্ট্রিটের সাহেব পাড়ায় ছিলাম, দুপুরের দিকে বাড়িতে বসে আছি, এক হাতে দান্তে এক হাতে কর্নিয়া, এমন সময় একটা বস্টুম ঠাকুরের প্রবেশ। মিল্টন তো দেখে আঁতকে উঠেছে। মলিন বস্ত্র, ধূলিধূসর গা, মাথায় ধুলা, গলায় কণ্ঠিমালা, শিখা, তিলক, চন্দন। লোকটি আমাকে দেখে একেবারে বিস্ময়ে হতবাক। আমিও বিরক্ত। এই সাহেব পাড়াতে টিপিক্যাল তুলসী পাতা খেকো বৈষ্ণব দেখলে যা হয় আর কি। লোকটি খুব পরিতাপ করে বললেন, কিছু মনে করবেন না, আমি একটি ভুল ঠিকানায় এসে আপনাদের ব্যাঘাত ঘটালাম। আসলে এই ঠিকানাটাই ওরা। উনি বারবার ক্ষমা প্রার্থনা করে চলে যাচ্ছিলেন। হেনরিয়েটা বসতে বললেন। লোকটি ক্লান্ত, বসলেন না। আবার জিজ্ঞাসা করলাম, এত বড় কলকাতা শহর, যার খোঁজ করছেন খুঁজে পাবেন? তিনি বললেন, পেতে হবেই। আমি ভোরবেলা বেরিয়েছি, তাকে না দেখে ফিরব না। একবার চোখের দেখা। আমি বিদ্যাপতি চণ্ডীদাসকে দেখিনি, পথ পড়েছি, কিন্তু ভুজঙ্গনায় যার পথ পড়লাম, শুনলাম সে পদকর্তা জীবিত। তার ঠিকানা নিয়ে একবার চাক্ষুষ প্রমাণ করার জন্য সে কি পদাবলী! নাচিছে কদম্ব মূলে, বাজায়ে মুরলী রে, রাধিকা রমন। আমি কি করলাম শোনো, ও ধোয়া ধরে পদ পূরণ করে দিলাম। চল সখী তরা করি, দেখি গোপানের হরি, গোকুল রতন। লোকটি আমাকে দেখে বিস্মিত হয়েছিল, হেনরিয়েটাকে দেখে আরো অবাক। এবার তো একেবারে পাগল হওয়ার মুখে। একে কোট প্যান্টুল, এক হাতে ডিভানিয়া কামেডিয়া, অন্য হাতে কর্নিয়াক। পাগল না হয়ে যায়? তার মুখে শুনে বোজাঙ্গনা কাব্য। লোকটি 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল, তারপরও বলল, আপনি আপনি শ্রী মধুসূদন? আমি বললাম, দরজায় লেখা আছে দেখুন, মাইকেল MS ডট। লোকটির চোখ থেকে গড়িয়ে পড়ল জলধারা। আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, জানি না কোন ক্রূর তোমায় মথুরায় নিয়ে গিয়েছে, তবে আমার বিশ্বাস তুমি কোনো সাপ ও ভ্রষ্ট দেবতা। ফলগুর মতো অন্তঃসলীলা তোমার প্রেম। ওই তো মনু এসে গিয়েছে। সব ব্যবস্থা করে এসছি যাতে দাদার সুচিকিৎসা হয়। না 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 না, আমি যাব না। আমি ওখানে যাব না। ওখানে গেলে কেউ ফেরে না গৌর। মনু মনু ওটা দান্তের ইনফার্নো। না না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জানি, আর ঘরে ফেরা হবে না। তুমি জানো গৌর, হিন্দুরা আমার অন্তিমে আমাকে শ্রদ্ধা জানাবে না। আমি ধর্ম ত্যাগ করেছি বলে। আবার পবিত্র খ্রিস্টান ব্যারিয়েল গ্রাউন্ডে আমার স্থান হবে না। আমি হিন্দু পুরাণে জয় গাঁথা গেয়েছি। পদ ভোলা নীড় হারা পাখি আমি। বড় জ্বালা, বড় দাহ। কোথাও আমার জন্য এতটুকু স্বস্তির জায়গা সাজানো নেই। আমার আত্মীয়রা আমায় সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। পঞ্চকোটের রাজার কাছে চাকরি থেকে বঞ্চিত হয়েছি। কলকাতার আদালতের চাকরি থেকে বঞ্চিত হয়েছি। কোচবিহারের রাজার কাছে প্রত্যাখ্যাত হয়েছি। বর্ধমানের মহানুভব রাজাকে আমি চিঠিতে লিখেছিলাম, মহারাজ মহারাজ, যে কোনো একটা কাজ আমায় দিন। আমার জন্য নয়, আমার এই প্রবাসী সন্তানদের জন্য। মহারাজ আমার চিঠির উত্তর দেওয়ার মতো বদন্যতাও প্রকাশ করেননি। বড় জ্বালা, বড় দাহ। তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি?
জ্ঞাতিত্ব ঘাতিত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন সেও পরস্পর সদা, এ শিক্ষা রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বিতাগঞ্জি তোমার হেন সহবাসে, হে পৃথিব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি। এবার চলুন দাদা। গৌর, তুমি আমার ছেলেদের দেখো, ওরা যেন খেতে না পেয়ে অনাহারে। তুমি চিন্তা করো না, আমার ছেলেরা যদি খেতে পায় তোমার ছেলেরাও খেতে পাবে, অনাহারে থাকবে না। ওদের সুশিক্ষার সমস্ত দায়িত্ব আমার, আমি কথা দিলাম মধু। বড় শান্তি, বড় শান্তি। আচ্ছা, ব্রাহ্ম সমাজের দেবেন ঠাকুরের ছোট ছেলে রবি, রবি 12 কি 13 বছর বয়স, টানা টানা দুটি ডাগর চোখ। আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। দেখছিলাম দেখছিলাম কি বিশ্বাস, কি প্রাণ। ওই ওই পারবে, ওই পারবে আমার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করতে। গৌর, 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 আমি ওই ছেলেটির মধ্যেই বেঁচে থাকতে চাই, আমি ওই ছেলেটির মধ্যেই বেঁচে থাকতে চাই গৌর। ওই ছেলেটি, ওই ছেলেটি রবি, হ্যাঁ রবি, রবির মধ্যেই আমি বেঁচে। এবার চলুন দাদা, বড় দেরি হয়ে যাচ্ছে। গৌর, আচ্ছা গৌর, হেনরিয়েটা কেমন আছে? ভালো আছে। না 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 না, মনু, 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 তুমি বলো, তুমি তো আমাকে কখনো মিথ্যা কথা বলনি। বলো বলো মনু, মনু, হেনরিয়েটা কেমন আছে? বলো বলো মনু। বৌদি বেঁচে নেই দাদা। ঈশ্বর, হেনরিয়েটা, 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 হেনরিয়েটা আমি ডাকছি, হেনরিয়েটা আমি ডাকছি, আমাকে নিয়ে চলো, আমি আসছি, আমি আসছি হেনরিয়েটা, আমি আসছি হেনরিয়েটা। মধু, মধু, একটু শান্ত হও মধু, একটু শান্ত হও মধু, মধু। ঘরে ফেরা আর হলো না। গৌর, আমি তো খ্রিস্টান, আমার সমাধি হবে, কিন্তু আমি যে মধুসূদন দত্ত সকলের সাথে হেসে খেলে মদ খেয়ে আমার জীবনটাকে বাজে খরচ করে দিয়ে গেলাম, আমি তো সেই তোমাদের মধু, সেই মধুসূদন। একথা সবাই কেমন করে জানবে? তাই আমি একটা কবিতা লিখেছি, পথের ধারে যদি আমার বিশ্রামের জায়গাটুকু করে দিতে পারো, তবে সেই সমাধি স্তম্ভের গায়ে সেই লেখাটা সবাই পড়তে পারবে। এই নাও, এই নাও, এই নাও, পড়ো পড়ো পড়ো। পরে পরে পড়বো দাদা। না না, আমার জীবনে আর পরে বলে কিছু নেই, আর পরে বলে কিছু নেই, পড়ো পড়ো পড়ো। দাও পথিক বর। না না, এ আমি পড়তে পারবো না, এই অনুরোধ আমাকে করবেন না দাদা। গৌর, তুমি পড়ো। না না না, এ আমি পড়তে পারবো না, এ আমি পড়তে পারবো না, এ আমার পক্ষে পড়া সম্ভব নয়, সম্ভব নয় মধু। গৌর, এই প্রথম তুমি আমার কথা রাখলে না, তুমি কোনোদিন আমার কথা উপেক্ষা করনি, এই প্রথম তুমি আমার কথা রাখলে না গৌর। আমি পড়বো, ইয়েস ইয়েস, আমি পড়বো, তোমরা শুনবে, তোমরা শোনো, তোমরা শোনো, আমি পড়বো, ইয়েস ইয়েস। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকালে সমাধি স্থলে, জননীর কোলে শিশুলভ হয় যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী, জননী জাহ্নবী, জননী জাহ্নবী। এই কবিতা আমি তোমাদের মাঝে দিয়ে গেলাম, এর সমস্ত ভার, এর সমস্ত ভার তোমাদের। জননী জাহ্নবী, জননী জাহ্নবী, জননী জাহ্নবী, জননী জাহ্নবী।